দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের তানিয়া ম্যাডাম বলছিলাম। চলে আসলাম আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা ক্লাসটি নিয়ে। ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের উপরে আজকে আমরা ক্লাস করব। আজকে আমরা যাব বিমার দিকে। বিমা চ্যাপ্টারটা নিয়ে শেষ করবো। আমি একটু বলে রাখি, ব্যাংকিং এ তোমাদের 3টা চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে পুনরালোচনা, অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে পুনরালোচনা। এই সম্পর্কে আমি এর আগে ক্লাস করিয়েছি তোমাদেরকে ক্লাসে। আর তোমাদের এরপরে আছে অধ্যায় 8 আর অধ্যায় 9। অধ্যায় 9টা আমি পড়াবো, অধ্যায় 8টাও কিছুটা পড়াবো, সাজেশন দিয়ে দিব সেখান থেকে। আর আমি পড়াবো আজকে, শুরু করব বিমা। আমরা অগ্নিবীমা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। নেক্সট যে অগ্নিবীমাটা শেষ হয়ে গেলে অগ্নিবীমার পরে আমরা বিবিধ বীমাতে যাব, ঠিক আছে? তো চলো আমরা যাই অগ্নিবীমার উপরে। অগ্নিবীমা জিনিসটা আসলে কি? অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমা এমন একটা চুক্তি, অগ্নিবীমা এমন একটা চুক্তি অগ্নিবীমা এমন একটা চুক্তি যেটা দুটি পক্ষের মাঝে সম্পাদিত হয়ে থাকে, দুটি পক্ষের মাঝে সম্পাদিত হয়ে থাকে। হ্যাঁ, দেখো আমি লিখেছি অগ্নিবীমা হওয়ার বা অগ্নিবীমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট লিখেছি, যে দুটি পক্ষের মাঝে সম্পাদিত একটি চুক্তি যেটার মানে কারণ হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা মানে অর্থ সংক্রান্ত দিক দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করা। দ্বিতীয়ত বলেছি উদ্দেশ্য অগ্নিবীমার যে উদ্দেশ্য হচ্ছে অগ্নিজনিত ক্ষতি থেকে বীমা গ্রহীতাকে রক্ষা করা। যে এমন যদি কেউ থাকে যে ব্যবসায়িক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে অগ্নির কারণে বা আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনে পুড়ে গেছে তার কোনো পণ্যদ্রব্য বা বাড়িঘর বা কিছু, সেক্ষেত্রে তার যদি অগ্নিবীমা করা থাকে তাহলে কি হবে, যে বীমা গ্রহীতাকে রক্ষা করবে এই অগ্নিবীমার যে প্রতিষ্ঠান, সে বীমা গ্রহীতাকে রক্ষা করার চেষ্টা করবে। আচ্ছা, সেক্ষেত্রে সম্পত্তি ও চুক্তির মেয়াদ নির্দিষ্ট হতে হবে, যে কতটুকু সম্পত্তির বীমা করা আছে এবং কত দিনের মধ্যে ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, সেই মেয়াদটুকু নির্দিষ্ট হতে হবে। আর চতুর্থত হচ্ছে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করা হবে। যতটুকুই ক্ষতি হয়েছে ততটুকু যদি প্রমাণিত হয় বা বের হয় যে এতটুকু ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে ওই ক্ষতিপূরণের যে নিশ্চয়তা বীমা কোম্পানি প্রদান করবে এবং সেটা মেয়াদান্তে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সেটা পূরণ করা হবে। হ্যাঁ, এই হচ্ছে অগ্নিবীমা। তাহলে অগ্নিবীমার সংজ্ঞা হিসেবে আসলে আমরা বলতে পারি যে অগ্নিবীমা হলো এমন এক ধরনের মানে চুক্তি, যে চুক্তির দ্বারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে নির্ধারিত সম্পত্তির ক্ষতি হলে নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে। এই মর্মে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয়ে থাকে, সম্পাদন হয়ে থাকে, তাকে অগ্নিবীমা বলে। তার মানে এটা একটা চুক্তি। আমরা সহজভাবে বলতে পারি যে চুক্তি বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সম্পাদিত, যে চুক্তির দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ড হলে সেই ক্ষতিপূরণ বীমাকারী বীমা গ্রহীতাকে প্রদান করবে বলে নিশ্চয়তা দেওয়া হয়, তাকে সেই চুক্তিকে অগ্নিবীমা বলা হয়ে থাকে। তোমরা নিজেদের মতো করে গুছিয়ে বানিয়ে লিখতে পারো, বাট এই জিনিসগুলো হচ্ছে মেইন। এই জিনিসগুলো যেন থাকে সেটার দিকে খেয়াল দিতে হবে। এবং তোমাদের বইতেও অনেকগুলো সংজ্ঞা আছে, সেটাকেও তোমরা লক্ষ্য রেখে সংজ্ঞাগুলো লিখতে পারো। তা আজকে আমরা অগ্নিবীমা কাকে বলে এটার পাশাপাশি আলোচনা করব অগ্নিবীমা শ্রেণী বিভাগ নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারটার মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে উদ্দীপক আসতে পারে, যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, উদ্দীপক রিলেটেড কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অগ্নিবীমা বা অগ্নিবীমা পত্রের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন যেটা। তো চলো আমরা দেখি অগ্নিবীমা পত্রের শ্রেণী বিভাগটা। আচ্ছা, প্রথম ভাগটা হচ্ছে মূল্যায়িত বীমাপত্র। মূল্যায়িত বীমাপত্র, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে ভ্যালুড পলিসি। হ্যাঁ, অগ্নি বীমাপত্রে যে প্রথম পার্টটা আছে সেটা মূল্যায়িত বীমাপত্র। আমাদের অগ্নি বীমাপত্র শ্রেণী বিভাগের মধ্যে 5টা শ্রেণী বিভাগ দেওয়া আছে। আজকে ফার্স্টের ক্লাসে আমরা 5টা পড়বো, সেকেন্ড ক্লাসে আমরা 5টা পড়বো, ঠিক আছে? তাহলে দেখো,
মূল্যায়িত বীমাপত্র বলতে কি বোঝায়? যে বীমা চুক্তিতে বীমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ পূর্বক বীমাপত্রে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বীমাপত্র বলে। আবারও বলছি সংজ্ঞাটা, আমি বইয়ে পাবে সংজ্ঞাটা। যে বীমা চুক্তিতে বীমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে উভয় পক্ষের সম্মতিক্রমে নির্ধারণ পূর্বক বীমাপত্রে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বীমাপত্র বলে। মানে আগের থেকেই সম্পত্তির মূল্যটা মূল্যায়ন করে বীমাপত্রে উল্লেখ করা হয়। আমাদের এখানে বোর্ডে লেখা প্রথম পয়েন্টটাও কিন্তু সেটাই বলছে, বীমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে লেখা থাকে। যেমন মনে করো একটা বিল্ডিং এর থার্ড ফ্লোরটা বীমা করা হয়েছে, যে থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর বীমা করা হয়েছে। এখন বীমাকারী চাচ্ছে মূল্যায়িত বীমাপত্র করতে, সেক্ষেত্রে তাকে বীমাপত্রে উল্লেখ করতে হবে যে থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে তার টোটাল কতটুকু সম্পত্তি রয়েছে, সেটা বিল্ডিং এর মূল্য সহ তার যে পণ্যদ্রব্য বা ব্যবসায়িক কাজে যা যা ইউজ করে সে যা কিছু আছে সেগুলো আগের থেকে নির্ধারণ করে হিসাবপত্র করে তাকে বীমাপত্রের উপরে মূল্যটা লিখতে হবে, যে কত টাকার বা কতটুকু সম্পত্তি তার রয়েছে সে অ্যামাউন্টটা তাকে লিখে দিতে হবে। আচ্ছা, পরবর্তীতে কি হচ্ছে দেখো, যদি ক্ষতি হয়, ক্ষতির ক্ষেত্রে ক্ষতি যদি আংশিক হয় তাহলে নির্ধারিত মূল্যের আংশিক ক্ষতিপূরণ করা হবে। যেমন মনে করো থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর মিলিয়ে বীমাকারী লিখেছে যে 1 কোটি টাকার মালামাল আছে, তো আগুন লাগলো সেকেন্ড ফ্লোরে, তার কিছুটা আজ থার্ড ফ্লোরে আসলো এবং কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেল, ফোর্থ ফ্লোরের কিন্তু কোনো ক্ষতি হয়নি। সেক্ষেত্রে বীমা কোম্পানি কি করতে পারছে, নির্ধারণ করতে পারছে যে থার্ড ফ্লোরের বা দিকের বা ডান দিকের সম্পত্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং এগুলার ক্ষতিপূরণ আমরা করব। ফোর্থ ফ্লোরের ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই এখানে, কারণ ফোর্থ ফ্লোর পর্যন্ত আগুন যায় নাই। সুতরাং যদি ক্ষতিটা আংশিক হয় এবং যদি সেটা নিরূপণ করা যায় তাহলে সেই নির্ধারিত মূল্যে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু ক্ষতিপূরণ করবে বীমা কোম্পানি। আর আচ্ছা, থার্ড পয়েন্টে আসো, আংশিক ক্ষতি নিরূপণ করা না গেলে সামগ্রিক ক্ষতি বিবেচনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ করা হয়। মনে করো আগুন ছিয়ে গেল, থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর সব জায়গাতে আগুন ছিয়ে গেল, এখন ওটা প্রত্যেকটা সবকিছুই কিছু না কিছু ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোটাই ভালো নাই একেবারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বীমা কোম্পানি নির্ধারণই করতে পারছে না যে কোনটা ভালো আছে কোনটা ভালো নাই। সেক্ষেত্রে বীমা কোম্পানি কি করবে, সামগ্রিক ক্ষতি মানে সম্পূর্ণটা ক্ষতি হয়েছে এটি বিবেচনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ করবে এবং যতটুকু ক্ষতি হয়নি সেই মানে ওই জিনিসগুলা বীমা কোম্পানি নিজের করে নিয়ে নিবে। হ্যাঁ, স্থলাভিষিক্তকরণ যেটাকে আমরা বলে থাকি। ফোর্থলি, নতুন করে ক্ষতি নিরূপণের জন্য মূল্যায়নপত্র বা প্রমাণপত্র হাজির করার প্রয়োজন হয় না। সাধারণত কিছু কিছু বীমাপত্রের ক্ষেত্রে বা অগ্নি বীমার ক্ষেত্রে ক্ষতি হওয়ার পরে প্রমাণপত্র দেওয়ার প্রয়োজন হয়, যে কত টাকার ক্ষতি হয়েছে, এটা আসলেও এত টাকার ক্ষতি হয়েছে কিনা সেটা বিষয়ে প্রমাণপত্র দেওয়ার প্রয়োজন হয়। মূল্যায়িত বীমাপত্রে যেহেতু আগের থেকেই সম্পত্তির মূল্য লেখা থাকে, সুতরাং নতুন করে ক্ষতি হওয়ার পরে মূল্যায়নপত্র বা প্রমাণপত্র হাজির করার কোনো প্রয়োজন হয় না। এটা একটা সুবিধা মূল্যায়িত বীমাপত্রের। তাহলে মূল্যায়িত ভ্যালিড বীমাপত্র হচ্ছে যে বীমাপত্রে সম্পত্তির মূল্য আগের থেকে নির্ধারণ করে লেখা থাকে, তাকেই বলা হচ্ছে মূল্যায়িত বীমাপত্র। হ্যাঁ, এরপরে চলে যাব আমরা দ্বিতীয় পয়েন্টটাতে, যেটাকে বলা হচ্ছে অমূল্যায়িত বীমাপত্র। অমূল্যায়িত বীমাপত্রটা মূল্যায়িত বীমাপত্রের ঠিক অপোজিট। চলো আমরা দেখি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অমূল্যায়িত বীমাপত্র। অমূল্যায়িত বীমাপত্র ঠিক মূল্যায়িত বীমাপত্রের উল্টোটা আমি বলেছি এর আগে। মূল্যায়িত বীমাপত্র যেমন বীমা চুক্তিতে বা চুক্তিতে আগের থেকেই সম্পত্তির মূল্যটা লেখা থাকে, অমূল্যায়িত বীমাপত্রের মধ্যে সম্পত্তির মূল্য আগের থেকে নিরূপণ করে লেখা থাকে না। আগের থেকে লেখা থাকে না, কোনো কিছু লেখা থাকে না, শুধু কোন কোন সম্পত্তি বীমা করা হবে সেগুলো লেখা থাকতে পারে, কিন্তু কোনো মূল্য বা টাকার অঙ্ক লেখা থাকবে না। হ্যাঁ, এক্ষেত্রে বীমার বিষয়বস্তু পূর্ব থেকে নির্ধারিত হতে পারে। হ্যাঁ, যে কি কি, যেমন একজন ব্যক্তির একটা কারখানায় কি কি জিনিস তিনি বীমা করাতে চাচ্ছেন সেই জিনিসগুলোর নাম আগের থেকে নির্ধারিত হতে পারে, অথবা কি হতে পারে, বীমা গ্রহীতার বীমাযোগ্য সকল সম্পত্তি এর আওতায় আসতে পারে। যেমন একজন কারখানার মালিকের কারখানায় যা যা জিনিসপত্র আছে সেগুলো যদি বীমা কোম্পানি, অগ্নি বীমা কোম্পানি মানে আগুনে ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থাকে, তাহলে সবগুলোই বীমার আওতায় আসতে পারে। হ্যাঁ, তাহলে কি হতে পারে, এক বীমা গ্রহীতা যদি চান যে হ্যাঁ আমি এই রুমটা বা এই পণ্যগুলা বীমা করব, সেটা করতে পারেন। অথবা তিনি তার কারখানা যা যা বীমাযোগ্য, অগ্নি বীমাযোগ্য মানে অগ্নিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন যা যা কিছু আছে সবকিছু উনি বীমা করাতে পারেন, কিন্তু কোনোটারই কিন্তু টাকা
টাকার অঙ্ক বা মূল্য পূর্ব থেকে লেখা থাকবে না, শুধু কি কি বিমা করাতে চাচ্ছেন সেই জিনিসগুলো লেখা থাকবে বিমাপত্রে। তারপরে লাস্টে বলেছি ক্ষতির পর সম্পত্তির কতটুকু অংশ ক্ষতি হলো সেটা নিরূপণ করা হবে। ক্ষতির পর কতটুকু অংশ ক্ষতি হয়েছে তখন সেটা মূল্যায়ন করে ক্ষতিপূরণ করা হয়ে থাকে। যেহেতু এটা আগের থেকে কোনো কিছু নির্ধারণ করা থাকে না যে কত টাকার সম্পত্তি বীমা করা হচ্ছে বা হচ্ছে না, সবকিছু বীমা করা হয়, পরবর্তীতে যতটুকু ক্ষতি হয় তার ক্ষতিপূরণ করা হয়। সুতরাং একে খোলা বীমাপত্র বলা যেতে পারে, বলা হয়ে থাকে, যেতে পারে না, বেসিক্যালি বলা হয়ে থাকে। তাহলে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট যে অমূল্যায়িত বীমাপত্রের অপর নাম কি অথবা খোলা বীমাপত্র কোনটাকে বলা হয়। অমূল্যায়িত অগ্নি বীমাকে খোলা বীমাপত্র বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে নেক্সট আমরা যাব, নেক্সট হচ্ছে নির্দিষ্ট বীমাপত্র, স্পেসিফিক পলিসি আমরা যাব, সেটা কাকে বলে আমরা দেখব। এর পরেরটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট বীমাপত্র বা স্পেসিফিক পলিসি। স্পেসিফিক পলিসি বলতে বোঝে, দেখো নামের মধ্যেই আছে নির্দিষ্ট। হ্যাঁ, আছে যে বীমাপত্রে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি নির্দিষ্ট পরিমাণ মূল্যের বিপরীতে বীমা করা হয়। এই ধরনের বীমাপত্রের ক্ষেত্রে হয় কি যে আমি কোন কোন সম্পত্তি বীমা করাতে চাচ্ছি এবং সেই সব সম্পত্তির দামগুলা কত আমি স্পেসিফিক করে দিচ্ছি। যেমন আমি যদি একটা চানাচুরের কারখানার বীমা করাতে যাই, সেখানে ওই মেশিনটার দাম এত টাকা লিখতে হবে, দ্বিতীয় ওই মেশিনটার দাম এত টাকা, এই সমস্ত আসবাবপত্রগুলোর দাম এত টাকা, এভাবে করে আমাকে স্পেসিফিক নির্দিষ্ট করে প্রত্যেকটা সম্পত্তি এবং প্রত্যেকটা সম্পত্তির মূল্য আলাদা করে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে। সেজন্য কিন্তু এখানে বলা হচ্ছে এটা নির্দিষ্ট বীমাপত্র। সেকেন্ডলি মোস্ট গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্ষতি যদি হয় তাহলে যতটুকুই ক্ষতি হোক না কেন, যদি অল্প একটু ক্ষতি হয় তারপরও বীমাপত্রে যতটুকু মূল্য লেখা আছে ততটুকু মূল্যই ক্ষতিপূরণ হিসেবে বীমা কোম্পানিকে প্রদান করতে হবে। এখানে আংশিক ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। যতটুকু ক্ষতি লেখা আছে, যেমন কোনো একটা সম্পত্তি মনে করো বীমা করানো হলো 10,000 টাকা, 10,000 টাকার সম্পত্তি 6,000 টাকা বীমা করা হলো। এখন সম্পত্তিটা কত টাকা বীমা করা হয়েছে? 6,000 টাকা বীমা করা হয়েছে। এখন সম্পত্তিটা কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলো, মনে করো 3,000 টাকার ক্ষতি হলো, কিন্তু তারপরও ওই 6,000 টাকাই কিন্তু কি করতে হবে? বীমা কোম্পানিকে প্রদান করতে হবে, কারণ এটা নির্দিষ্ট বীমাপত্র। 6,000 টাকা প্রদান করার পরে বীমা কোম্পানি করবে কি, যে ওই সম্পত্তিটা ক্ষতিগ্রস্ত সম্পত্তিটা ওইটা হচ্ছে কিছুটা ভালো আছে, ওই সম্পত্তিটা বীমা কোম্পানির আন্ডারে চলে যাবে, তখন ওইটার উপর বীমা গ্রহীতার কোনো রকম অধিকার থাকবে না। বীমা গ্রহীতার কোন রকম অধিকার থাকবে না, এটাকে আমরা স্থলাভিষিক্তকরণের নীতি হিসেবে জানি। অর্থাৎ মূল্যায়িত বীমাপত্রে যেমন সম্পত্তির মূল্য নির্দিষ্ট করার আগে থেকে লেখা থাকে, আংশিক ক্ষতিপূরণ করা যায়, সামগ্রিক ক্ষতিপূরণ করা যায়। অমূল্যায়িত বীমাপত্রের মধ্যে আগের থেকে কোনো কিছু নির্দিষ্ট করে লেখা থাকে না, ক্ষতি হওয়ার পরে নির্ধারণ করা হয় কতটুকু ক্ষতি হয়েছে। আর নির্দিষ্ট বীমাপত্রের মধ্যে আগের থেকে সম্পত্তির মূল্য প্রত্যেকটা স্পেসিফিক করে নির্দিষ্ট করে মূল্য লেখা থাকে এবং ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হয়, এখানে আংশিক ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। ওকে, তারপরে যাব আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগের মধ্যে, যেটাকে আমরা বলছি গড়পরতা বীমাপত্র। গড়পরতা বীমাপত্র। আচ্ছা, আমরা দেখি। তারপরে দেখো, গড়পরতা বীমাপত্র বোঝাচ্ছে যে নির্দিষ্ট বীমাপত্রের ঠিক বিপরীত। নির্দিষ্ট বীমাপত্রে যেমন আগে থেকেই বীমাপত্রের প্রত্যেকটা সম্পত্তির মূল্য আলাদা করে লেখা থাকে, গড়পরতা বীমার মধ্যে আগের থেকে সম্পত্তির মূল্য লেখা থাকবে না। হ্যাঁ, এখানে আগের থেকে সম্পত্তির মূল্য লেখা থাকবে না। এটা মানে এক্ষেত্রে ক্ষতি হলে বীমাপত্রে যে সম্পত্তির মূল্য লেখা থাকবে, কিন্তু কি হবে না, যে নির্দিষ্ট বীমাপত্রের মধ্যে যেমন ক্ষতি হলে ওই উল্লেখিত যে মূল্যটা সেটা পুরোটাই দিতে হয়, গড়পরতা বীমাপত্রের ক্ষেত্রে সেটা হবে না। বীমাপত্রের ক্ষেত্রে একটা মূল্য লেখা থাকবে ঠিকই বীমাপত্রে, কিন্তু ক্ষতি হলে তার গড়পরতা হারে সেটা নির্ণয় করে দেওয়া হবে। সেই গড়পরতা হারটা নির্ণয় করার জন্য গড়পত্র বীমাপত্রের একটা সূত্র আছে, তোমাদেরকে স্পেশালি বলে রাখছি এই সূত্রটা বা এই ভাগটা অগ্নি বীমাপত্র শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে অবশ্যই এটা পড়তে হবে ফাইনালের জন্য এবং এই পরীক্ষার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি, কোনো সম্পত্তির দাম যদি হয় 80,000 টাকা, ভালো করে বোঝো, কোনো সম্পত্তির প্রকৃত মূল্য বলছি, দাম যদি হয় 80,000 টাকা এবং সেটা যদি 60,000 টাকাতে বীমা করা হয়, যে বীমা করা হলো 60,000 টাকাতে, পরবর্তীতে দেখা গেল যে আগুনে ক্ষতি হয়েছে 20,000 টাকা, সেক্ষেত্রে গড়পরতা বীমাপত্রটা কত হবে?
বিমা দাবিটা কত হবে। সূত্রটা দেখো, উপরে বিমাকৃত মূল্য যে মূল্যটাতে বিমা করা হচ্ছে, আর নিচে সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির আসল দাম কত ইন্টু ক্ষতি। তাহলে আমরা এখানে বিমা করেছি 60,000 টাকা, 60,000 উপরে দিব, বিমাকৃত সম্পত্তির প্রকৃত মূল্যটা হচ্ছে 80,000 নিচে থাকবে, আর ক্ষতি হয়েছে 20,000। এটাকে ক্যালকুলেশন করলে আসে 15,000 টাকা। তাহলে এক্ষেত্রে গড়পড়তা বিমাপত্র অনুযায়ী বিমা দাবি হবে 15,000 টাকা। এইভাবে এই সূত্রটার মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেখাতে হবে গড়পড়তা বিমাপত্র অনুযায়ী বিমা দাবির পরিমাণ কত হবে। ওকে, তাহলে এই জিনিসটা বা এই অঙ্কটা ভালো করে পড়বে এবং এই সূত্রটা ভালো করে পড়বে। আজকে আমি এতটুকুই রাখবো ক্লাসটা। আজকে যে 4টা শ্রেণী বিভাগ পড়েছি, 4টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যায়িত বিমাপত্র, তার অপোজিট হচ্ছে অমূল্যায়িত বিমাপত্র, আর নির্দিষ্ট বিমাপত্র, তার অপোজিট হচ্ছে গড়পড়তা বিমাপত্র। আজকে এই 4টাই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের বাকি 6টা, তোমাদের বইতে টোটাল 10টা দেওয়া আছে, বাকি 6টা শ্রেণী বিভাগ আমরা শেষ করব এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা পড়ছি কিন্তু আমরা এখন। সুতরাং একটু মনোযোগ দিয়ে পড়ো এবং বাসায় বইটা ভালো করে পড়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।